আচ্ছা, আমাদের আজকে লেকচার নাম্বার 10 এবং 10 নাম্বার লেকচারে আমাদের থাকতেছে কি গ্র্যাভিটেশন এন্ড গ্র্যাভিটি। সো একেবারে খুব সিম্পল জিনিসপত্রগুলো দিয়ে শুরু করি, জাস্ট রিভিউ করে যাই। আমরা এখানে শুরু করছিলাম কি দিয়ে? মহাকর্ষীয় বল দিয়ে। সো এই চ্যাপ্টারটা যখন আমরা পড়তাম একদম শুরুতেই ছিল হচ্ছে মহাকর্ষীয় বল, এবং মহাকর্ষীয় বল যখন আমরা পড়েছিলাম তখন মহাকর্ষীয় বল পড়ার সময় অ্যাকচুয়ালি আমরা কিছু জিনিসপত্র দেখছিলাম, এগুলো আমি একটু বলে নেই আপনাদেরকে আগে, কারণ না বললে কিছু ঝামেলা থেকে যায়। সো প্রথম যে জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে মহাকর্ষীয় বলে যে নিউটনের মহাকর্ষীয় সূত্রটা ছিল এফ সমান জি m1 m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। ওই যে সূত্রটা এটা কিন্তু তৈরি হয়েছিল বিন্দু বস্তুর জন্য। সো এটা খুব মনোযোগ দিয়ে মাথায় রাখবেন। যদি বিন্দু বস্তু না হয় তার মানে বস্তুটার ভর যদি একটা বিন্দুতে আপনি পুঞ্জীভূত চিন্তা না করতে পারেন তাহলে কিন্তু মহাকর্ষীয় সূত্রটা অ্যাপ্লাই করতে পারবেন না। সো একেবারে প্রথম জিনিস হচ্ছে মহাকর্ষীয় যে সূত্রটা আছে এই মহাকর্ষীয় সূত্রটা আপনার অ্যাপ্লাই করার জন্য প্রথমেই যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার বিন্দু বস্তু হইতে হবে। বিন্দু বস্তু না হলে অ্যাকচুয়ালি আপনারা মহাকর্ষীয় সূত্রটা কি করতে পারবেন না, অ্যাপ্লাই করতে পারবেন না। এটা হচ্ছে প্রথম জিনিস। এখন আমরা এখান থেকে অ্যাকচুয়ালি শুরু করব। আমরা ওই বিন্দু বস্তুর জন্য যে মহাকর্ষীয় বল আছে সেটা দিয়ে অ্যাকচুয়ালি আমাদের শুরু করতে হবে কাজ। হুম। ওকে, যেটা বলছিলাম, আমি বলছিলাম যে মহাকর্ষীয় যে সূত্রটা ছিল এফ ইকুয়ালস টু জি m1 m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এই সূত্রটা অ্যাকচুয়ালি প্রযোজ্য ছিল কার জন্য? এটা ছিল বিন্দু বস্তুর জন্য প্রযোজ্য। ধরেন এখানে যদি একটা বস্তু থাকে, যত ভারী যত বড় বস্তুই হোক না কেন বস্তুর অবশ্যই একটা কি আছে, ভরকেন্দ্র আছে। এখানে আরেকটা বস্তু থাকে, এই বস্তুটার জন্য একটা ভরকেন্দ্র আছে। তাহলে এই ভরকেন্দ্র দুইটার মধ্যবর্তী দূরত্ব যদি আর হয়ে থাকে, ভরকেন্দ্র দ্বয়ের মাঝখানের দূরত্ব আর, তাহলে আমরা এখানে এফ ইকুয়ালস টু জি m1 m2 বাই আর স্কোয়ার। এখন খেয়াল করেন ভর দুইটার মাঝখানে আমি অ্যাকচুয়ালি যে দূরত্ব এটা দুইটা বিন্দুর দূরত্ব পরিমাপ করছি, সুতরাং এই জন্যই বলা হচ্ছে বিন্দু বস্তুর জন্য প্রযোজ্য। তাহলে নিউটনের মহাকর্ষীয় সূত্র বিন্দু বস্তু বিবেচনা করে প্রয়োগ করা হয়। এখন এই জিনিসটা আরো কেয়ারফুলি একটু বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে, আর একটু কেয়ারফুলি খেয়াল করেন। পৃথিবী এবং সূর্যের মধ্যে যে বল এটাই তো মহাকর্ষীয় বল। এখন পৃথিবীর সাইজ যত বিশালই হোক না কেন সূর্যের তুলনায় সেটা একটা বিন্দু বস্তু। আবার সূর্যের সাইজও যত বিশালই হোক না কেন পৃথিবী থেকে সূর্যের যে দূরত্ব, ওই চিন্তাটা যদি করি, ধরেন এটা সূর্য, বিশাল গাবদা গোবদা সাইজের এটা একটা সূর্য, আর পৃথিবী সূর্যের তুলনায় খুবই ছোট। ছোট মানে কি, একেবারে একটা বিন্দু। তাহলে আমি যদি পৃথিবী এবং সূর্যের মধ্যে মহাকর্ষীয় বলটা চিন্তা করি, এই যে মধ্যবর্তী দূরত্ব, সেই মধ্যবর্তী দূরত্বের তুলনায় বস্তুর সাইজ কি একেবারে নগণ্য হয়ে যায় না? এই কারণেই বলা হয়েছে বিন্দু বস্তু। যে আমার মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু এত বেশি দূরত্বে অবস্থিত যে মাঝখানের দূরত্বের তুলনায় তাদের যে মধ্যবর্তী দূরত্ব এটার তুলনায় বস্তুগুলোর আকার খুবই নগণ্য, খুবই ক্ষুদ্র। এজন্য আমরা বিন্দু বস্তুর সাপেক্ষে তুলনা করছি, এটা এক। আর দুই নাম্বার, মহাকর্ষীয় বল, এই বলটা অসীম পর্যন্ত কাজ করে। কখন যে মহাকর্ষীয় বলটা শূন্য হয়ে যাবে? তাহলে মহাকর্ষীয় ক্ষেত্র, মহাকর্ষীয় বল বা মহাকর্ষীয় ক্ষেত্রের পাল্লা,
রেঞ্জ অসীম পর্যন্ত, মানে অসীমে গেলে মহাকর্ষীয় বলটা শূন্য হবে। এখন আমি এইখানে একটা ছোট্ট প্রবলেম দিয়ে শুরু করব। এটা হচ্ছে ভার্সিটিতে রিটেন আকারে থাকতে পারে, খুব সুন্দর একটা প্রবলেম, আজকের কোশ্চেন 1। এটা অ্যাকচুয়ালি বুয়েট ভর্তি পরীক্ষার প্রশ্ন ছিল, কিন্তু এটা ভার্সিটির জন্য খুব দুর্দান্ত একটা কোশ্চেন হতে পারে। যে ধরেন এম ভরের একটি বস্তুকে এম ও এম মাইনাস এম ভরের দুইটি বস্তুতে বিভক্ত করা হলো। আপনি এম ভরের একটা বস্তুকে এম ও এম মাইনাস এম ভরের দুইটা বস্তুতে বিভক্ত করেছেন, তাহলে এম ডিভাইডেড বাই বড় এম এর অনুপাত কত হলে বস্তুদ্বয়ের মধ্যে মহাকর্ষীয় বল সর্বোচ্চ হবে। আমরা একটা বস্তু এম, এইটাকে এমন ভাবে দুই টুকরা করব যাতে করে মহাকর্ষীয় বল এদের মধ্যে কি হয়, সর্বোচ্চ হয়। তাহলে এটাকে সলভ করার জন্য সলভটা কিভাবে করব সেটা দেখি। আমার এখানে দুইটা বস্তু আছে, একটা বস্তুকে ভাগ করে দুইটা বস্তুতে বিভক্ত করে ফেলছি। একটার ভর এম আর একটার ভর এম মাইনাস এম। তাহলে এদের মধ্যে যে মহাকর্ষীয় বল এফ ইকুয়ালস টু জি m1 m2 ডিভাইডেড বাই আর স্কয়ার। এখন দেখেন বলটা সর্বোচ্চ করতে হবে, তাহলে এফটাকে কি সর্বোচ্চ করতে হবে। এখন এটা কি ডিফারেন্সিয়েশনে চলে যায় না? এটা একটা এফ হচ্ছে কি নাথিং বাট এ ফাংশন। এই ফাংশনের অ্যাকচুয়ালি কি করতে হবে, সর্বোচ্চ মান নির্ণয় করতে হবে। তাহলে সর্বোচ্চ মান যখন নির্ণয় করব, খেয়াল করেন আমি এখানে ভরটাকে রেশিও অনুপাত করতে বলছি, দূরত্ব কিন্তু ফিক্সড আছে। তাহলে ডিএফ বাই ডিএম ইকুয়ালস টু জি বাই আর স্কয়ার ডি বাই ডিএম অফ এম এম মাইনাস এম স্কয়ার। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, আমার এই ডিএফ বাই ডিএম এটা ইকুয়ালস টু জি বাই আর স্কয়ার হচ্ছে ডি বাই ডিএম যদি করি এম এর সাপেক্ষে যদি নেই এম মাইনাস টোয়াইস এম। এখন সর্বোচ্চ বা সর্বনিম্ন মানের জন্য ডি এফ বাই ডিএম কত হইতে হবে, 0 হইতে হবে। তাহলে ডিএফ বাই ডিএম ইকুয়ালস টু 0। সুতরাং জি বাই আর স্কয়ার এম মাইনাস এম টোয়াইস এম, অ্যাকচুয়ালি এম মাইনাস টোয়াইস এম সেটা হবে 0। সুতরাং এম মাইনাস টোয়াইস এম 0 হয়ে যাচ্ছে। অর এম বাই এম এটা হবে অ্যাকচুয়ালি, দেখেন টোয়াইস এম সমান এম, তো তাহলে টোয়াইস এম সমান যদি এম হয়, এম বাই এম কত হইতে হবে, হাফ হইতে হবে। এম বাই এম যদি হাফ হয়, তাহলে অ্যাকচুয়ালি আমরা এই দুইটা বস্তুর মধ্যে মহাকর্ষী বলটা কি পাবো, সর্বোচ্চ পাবো। এটা হচ্ছে একটা বস্তুকে যদি দুই ভাগ করা যায় সেক্ষেত্রে মহাকর্ষীয় বলটা কিরকম হবে তার হিসাব। ওকে, এখন আমরা সেকেন্ড যে জিনিসটা মাথায় রাখবো, একটা হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্রের তীব্রতা ও অভিকর্ষ ত্বরণ। এখন ইন্টেন্সিটি বা তীব্রতা, মহাকর্ষীয় ক্ষেত্রের যে তীব্রতা গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি অ্যান্ড অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি।
আমার মহাকর্ষীয় ক্ষেত্রের তীব্রতা যা, অভিকর্ষ ত্বরণও একই কথা। সো কনফিউজড হবেন না কখনো যদি আপনাকে বলে মহাকর্ষীয় ক্ষেত্রের তীব্রতা বের করতে কোথাও। আসলে যেটা মহাকর্ষীয় ক্ষেত্রের তীব্রতা সেটাই অভিকর্ষ ত্বরণ। আমি জিনিসটা একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝিয়ে রাখতেছি। ধরেন এটা হচ্ছে একটা পৃথিবী। পৃথিবীর উপরে এখানে একটা বিন্দু বস্তু আছে। তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে এই বিন্দু বস্তুর কেন্দ্র পর্যন্ত দূরত্ব হচ্ছে আর। এবার তাহলে আমরা পড়ে আসছি জি সমান জিএম বাই আর স্কোয়ার, আবার ডাব্লিউ সমান এমজি পড়ছি। বা একটা বস্তু যদি আমার পৃথিবীর উপরে থাকে সেটার উপরে পৃথিবীর প্রযুক্ত বল এফ সমান এমজি পড়ছি না। এখন দেখেন একক ভরের বস্তুর উপরে যে বল সেটাই হচ্ছে প্রাবল্য বা তীব্রতা। তাহলে ই সমান এফ বাই এম, আর এফ বাই এম এখান থেকে কি পাচ্ছি, জি পাচ্ছি, সমান হচ্ছে জিএম বাই আর স্কোয়ার। সুতরাং যা মহাকর্ষীয় ক্ষেত্রের তীব্রতা তাই অ্যাকচুয়ালি অভিকর্ষ ত্বরণ। সুতরাং আপনাকে যদি কোথাও গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি বা মহাকর্ষীয় ক্ষেত্রের তীব্রতা বের করতে বলে সেটা অ্যাকচুয়ালি কিছুই না, অভিকর্ষ ত্বরণ ছাড়া। এখন আমরা একটু সেকেন্ড কোশ্চেনে চলে যাব, কোশ্চেন 2। এই জি এর মানের প্রয়োগ রিলেটেড আরেকটা কোশ্চেনে যাব। পৃথিবীতে কোনো ব্যক্তি 2 মিটার উচ্চতায় লাফ দিতে পারে। চাঁদে ওই ব্যক্তি কত উচ্চতায় লাফ দিতে পারবে? আপনাকে বলে দেওয়া হলো চাঁদের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 1/4 ও ভর পৃথিবীর ভরের 80/1। এটা আপনাকে বলে দিল যে পৃথিবীতে একটা ব্যক্তি 2 মিটার উচ্চতায় লাফ দিতে পারে, চাঁদে ওই ব্যক্তি কত উচ্চতায় লাফ দিতে পারবে। এখন দেখেন লাভটা আপনি দিচ্ছেন কেন? আপনি লাভটা দিচ্ছেন আপনার শক্তির কারণে। জিনিসটা আগে বুঝবেন যে আমি পৃথিবীতে যখন লাভ দিচ্ছি আমি কি আমার শক্তি দিয়ে লাভ দিচ্ছি না? তাহলে পৃথিবীতে যে এনার্জি ই অ্যাট আর্থ এবং চাঁদে যে আমার ব্যয়িত শক্তি আছে ই অ্যাট মুন, এই দুইটা কিন্তু সমান হবে। ব্যয়িত শক্তি দুইটা সমান হবে। এখন পৃথিবীতে কোনো ব্যক্তির ভর যদি এম হয়, চাঁদেও ওই ব্যক্তির ভর কত হবে, এম হবে। তাহলে লোকটার ব্যয়িত শক্তি বিভব শক্তি হিসেবে আসবে। তাহলে পৃথিবীতে জি আর্থ এবং সে উঠতেছে এইচ আর্থ, এম জি এইচ। চাঁদে হচ্ছে জি এম আর এখানে হচ্ছে এইচ এম। তাহলে একটা জিনিস খেয়াল করি আমরা, এইচ এম ডিভাইডেড বাই এইচ ই যদি করি এটা হবে জিই বাই জি এম এর সমান। দেখেন এইচ এম বাই এইচ ই সমান জি বাই জি এম হবে। তাহলে এইচ এম ইকুয়ালস টু জিই বাই জি এম ইন্টু এইচ ই। সো জিই ইকুয়ালস টু কত, জি এম ই ডিভাইডেড বাই আর ই স্কোয়ার। আর জি এম দেখেন ভাগ আকারে থাকলে সবকিছু গুণ আকারে নিয়ে আসি, আর এম স্কোয়ার ডিভাইড বাই জি এম এম। এইচ ই পৃথিবীতে যে লাভটা দিতে পারে সেটা 2 মিটার। তাহলে এখন মানগুলা বসাই। দেখেন এম অফ আর্থ এটা 80 গুণ কার, মুনের ভরের থেকে। আর আর এম চাঁদের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 1/4, তার মানে পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের 4 গুণ, হোল স্কোয়ার ইন্টু জি এম এম। আচ্ছা জি তো কাটাকাটি করে ফেলছি উপরে নিচে, ইন্টু 2। তাহলে দেখেন 80/16 মানে 5, 5 দুগুণা 10 মিটার উচ্চতায় আমার চাঁদে কি করতে পারতেছি, লাফ দিতে পারতেছি।
একটা জিনিস আমি আপনাদেরকে বলে দেই, এই টাইপ ম্যাথ গুলা অ্যাকচুয়ালি আপনারা আরেকভাবেও করতে পারেন। এই ম্যাথের একটা অল্টারনেটিভ সলিউশনও আছে। এই ম্যাথের অল্টারনেটিভ সলিউশন এটাও করতে পারেন। অল্টারনেট আমি শক্তি দিয়ে করতে পছন্দ করি, যে কতটুকু শক্তি আমি ব্যয় করতে পারতেছি। একই মানুষ যেহেতু, পৃথিবীতে ব্যয়িত শক্তি এবং চাঁদে ব্যয়িত শক্তিটা অবশ্যই সমান বলাই যায়। কিন্তু আমি যদি শক্তি দিয়ে না করে সর্বোচ্চ উচ্চতার কনসেপ্ট দিয়ে করতে যাই, এইচ আর্থ ইকুয়ালস টু ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2GE, আর এইচ অ্যাট মুন ইকুয়ালস টু ইউ স্কোয়ার বাই 2GM, তাহলে HM বাই HE ইকুয়ালস টু অ্যাকচুয়ালি হবে G/GM। আপনি চাইলে এইভাবেও করতে পারেন, কোনো সমস্যা নেই, দুইটাই অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট। তো এটা গেল হচ্ছে নরমালি যে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য, গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি এবং সেটার সঙ্গে অভিকর্ষ ত্বরণের সম্পর্ক নিয়ে কিছু টানা হেঁচড়া। এইবার জি এর মানের কি কি কারণে পরিবর্তন হয় সেগুলো তো আমরা পড়ে আসছি। জি এর মানের পরিবর্তন, তিনটা কারণ পড়ছিলাম। এক হচ্ছে উচ্চতার জন্য, জি এইচ ইকুয়ালস টু কি ছিল একটু মনে করি, আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জি ছিল। গভীরতার জন্য জিডি, আমি যদি ডি গভীরতায় যাই তখন আর মাইনাস ডি ডিভাইডেড বাই আর ইন্টু জি ছিল। আর 3 নাম্বার ছিল আহ্নিক গতি, আহ্নিক গতির জন্য জি থিটা ইকুয়ালস টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা ছিল। এই জিনিসগুলো আমরা কিন্তু জি এর মানের পরিবর্তন আকারে দেখে আসছি। আমাদের এখন আর অ্যাকচুয়ালি কিভাবে আসছে সেটা দেখার দরকার নাই, কিন্তু কিছু জিনিসপত্র আমাদের মাথায় রাখতে হবে। স্পেশালি উচ্চতার জন্য আপনারা অনেক সময় একটা শর্টকাট পড়েন, যে শর্টকাটটা খুব বিপজ্জনক পরিস্থিতিতে আপনাদেরকে ফেলে দেয়। সো আমি সেটা নিয়ে একটু বলবো, একটু মাথায় রাখতে হবে। দেখেন, উচ্চতার জন্য আপনারা পড়ছিলেন জি এইচ ইকুয়ালস টু আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জি। এখান থেকে আমি জানি আপনারা সবাই এটা পড়ে আসছেন, 1 - 2h/r ইন্টু জি পড়ে আসছেন। কখন প্রযোজ্য? এইটা কখন লেখা যাবে, কখন প্রযোজ্য? এটা হচ্ছে শুধুমাত্র আর মাছ মাছ গ্রেটার দেন এইচ হলেই প্রয়োগ করা যাবে। আমি নর্মালি আপনাদেরকে মাথায় রাখি এইভাবে, যে এইচ যদি লেস দেন ইকুয়ালস টু 1% অফ আর হয়, জিএইচ সমান 1 - 2h/r ইন্টু জি লেখা যায়। 1% মানে কত? পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার। তার মানে আপনি যদি 50-60 কিলোমিটার উপরে ওঠেন তাহলে এটা অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু যদি আপনি বেশি উচ্চতায় উঠে যান তাহলে কি এটা অ্যাপ্লাই করতে পারবেন? পারবেন না। সো ফর এক্সাম্পল আপনাদেরকে একটা এখন কোশ্চেন দেই, কোশ্চেন 3। পৃথিবী পৃষ্ঠ হতে পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক উচ্চতায় জি এর মান কত? আমি পৃথিবী পৃষ্ঠ হতে পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক উচ্চতায় যাব, তার মানে এইচ ইকুয়ালস টু r/2। তখন জি এইচ ইকুয়ালস টু আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জি। এখন আর স্কোয়ার ডিভাইডেড বাই, এখানে এইচ সমান কত, r/2 না, তাহলে 3r ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার।
তার মানে 4/9g হবে আমার পৃথিবী পৃষ্ঠ থেকে পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক উচ্চতায় জি এর মান। এখানে দেখেন ভুলেও কিন্তু এই যে 1 - 2h/r(g) এটা ইউজ করা যাবে না, সো এটা নিয়ে খুব কেয়ারফুল থাকবেন। কারণ অ্যাডমিশন টেস্টে হোক বা বোর্ড পরীক্ষায় হোক, মাঝে মধ্যে এই জিনিসগুলা ভুলভাল হয়ে যায়, যে আমরা ধুম করে করে ফেলি, যে সূত্র জানি অ্যাপ্লাই করলাম, এরপর দেখা যায় অ্যাপ্লাই করার পরে যে অ্যান্সার আসছে সেই অ্যান্সারটা আবার অ্যান্সার অপশনে দেওয়া আছে, খুব খুশি লাগে তখন, আরে আমার তো হয়ে গেছে, এবং ওইখানে ভুলটা করি, আমরা ট্র্যাপে পা দিই অ্যাকচুয়ালি। ওকে, এখন জি এর মানের যে পরিবর্তনটা আছে, এই জি এর মানের পরিবর্তন থেকে অ্যাকচুয়ালি উচ্চতা এবং গভীরতার জন্য আপনার গ্রাফও পড়ছেন, গ্রাফটাও একটু আমি রিভিউ করে দিচ্ছি। কেন? কারণ গ্রাফ থেকে ম্যাথ না থাকুক, গ্রাফটা দিয়ে দিতে পারে যে আমার পৃথিবীর পৃষ্ঠ থেকে, এই যে পৃথিবীর কেন্দ্রে জি এর মান 0, এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আর, তাহলে ব্যাসার্ধের নিচে থাকলে এটা সরল রেখা হয়, সো এটা হচ্ছে জি, আর এটা হচ্ছে ছোট আর, ছোট আর হচ্ছে কেন্দ্র হতে দূরত্ব, তাহলে এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে জি এর মান, এটা 9.8, আর উপরে চলে গেলে এটা হচ্ছে এক্সপোনেনশিয়ালি কমে, কিন্তু কখনোই টাচ করবে না, কারণ অসীম দূরত্বে গেলে আপনার জি এর মান 0 হবে। সো এটা হচ্ছে আর গ্রেটার দেন আর, আর এদিকে আর লেস দেন আর। জাস্ট গ্রাফটা একটু মাথায় রাখবেন, কেন গ্রাফ থেকে ম্যাথ না থাকলেও অ্যাকচুয়ালি এমসিকিউ হিসেবে গ্রাফ দিয়ে দিতে পারে, যে পৃথিবীর কেন্দ্র থেকে যে দূরত্ব এবং জি এর মানের যে সম্পর্ক, সেটা নিচের কোন গ্রাফ থেকে প্রকাশিত হয় সেটা বলতে পারে। ওকে, এখন আসেন আমরা এই যে এতক্ষণ ধরে যে প্রয়োগগুলোর কথা চিন্তা করতেছি, এই প্রয়োগে আরেকটা জিনিসে চলে যাব। কোশ্চেন 4, পৃথিবী পৃষ্ঠ হতে অল্প উচ্চতায় পৃথিবীর সমান্তরালে, মানে ভূপৃষ্ঠের সমান্তরালে, আমি এখানে পৃথিবীর সমান্তরাল বললে আপনারা কনফিউজড হয়ে যাবেন যে গোল একটা বস্তুর আবার সমান্তরাল কি হয়, সো ভূপৃষ্ঠের সমান্তরালে কত বেগে একটি বিমান চালনা করলে কোনো যাত্রী তার ওজনের অর্ধেক ওজন অনুভব করবেন। খেয়াল করেন, আপনি পৃথিবী পৃষ্ঠ হতে অল্প উচ্চতায় এবং ভূপৃষ্ঠের সমান্তরালে একটা বেগে বিমান চালনা করবেন, কোন একজন যাত্রী এই বিমানের মধ্যে বসে আছেন, তার ওজনের উনি অর্ধেকটা ওজন ফিল করবেন কখন, সেটা হচ্ছে কোশ্চেনটা। তাহলে এই কোশ্চেনের যদি আমরা সলভ করতে যাই, দেখেন আমি কিন্তু পৃথিবী পৃষ্ঠ থেকে অল্প উচ্চতায় আছি, বেশি উচ্চতায় নয়, অল্প উচ্চতায়, এবং ভূপৃষ্ঠের সমান্তরালে। ঘটনাটা হচ্ছে এরকমটা যদি ভূপৃষ্ঠ হয়, এটা ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠের সমান্তরালে আমি যদি চলি, এইভাবে চলি, এই যে বিমানটা যাচ্ছে, এটা যদি বিমানটা হয়, ধরেন এটা বিমানটা, এটা বিমানটা, এই বিমানটা ভূপৃষ্ঠের সমান্তরালে গেলেও সে কিন্তু একটা বৃত্তাকার পথ ফলো করতেছে। তাহলে এই বৃত্তাকার পথ ফলো করলে তার একটা কেন্দ্র বিমুখী বল থাকবে, কেন্দ্র বিমুখী বল হচ্ছে mv² ডিভাইডেড বাই আর, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। তার যাত্রীর ওজন খাড়া নিচের দিকে mg কাজ করবে, এবং চেয়ারে যেহেতু যাত্রীটা বসে আছে, ধরেন একজন যাত্রী কোন একটা চেয়ারে বসে আছে, এটা হচ্ছে বিমানের ভিতরের কোন একটা চেয়ার, এই চেয়ারে কোন একজন যাত্রী বসে আছেন, এই চেয়ারে কোন একজন যাত্রী আরাম করে বসে আছেন, সেটা হচ্ছে যাত্রী। এখন একটা জিনিস খেয়াল করেন, যাত্রীর উপরে কয়টা বল কাজ করতেছে, একটা বল উপরের দিকে কেন্দ্র বিমুখী বল mv²/r, নিচের দিকে ওজন mg কাজ করতেছে। এবার তার প্রতিক্রিয়া বলটাও কাজ করতেছে উপরের দিকে, রিয়াকশন ফোর্স,
প্রতিক্রিয়া বল বা অভিলম্ব প্রতিক্রিয়া বল। রিয়াকশন ফোর্স কোন দিকে কাজ করতেছে? আর প্রাইম উপরের দিকে। অলওয়েজ খেয়াল রাখবেন যে আমরা যে ওজনটা অনুভব করি, অনুভূত ওজন বা আপাত ওজন, অ্যাপারেন্ট যে ওয়েটটা আমরা ফিল করি, সেটা অলওয়েজ রিয়াকশন ফোর্স বা প্রতিক্রিয়া বলের সমান। সো এটা খুব 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 ইম্পর্টেন্ট যে আমার কোনো একজন যাত্রী যদি বিমানে বসে থাকেন, উনি যে ওজনটা ফিল করবেন তার যে আপাত ওজন হবে, এটা কিসের সমান হইতে হবে? অতি অবশ্যই প্রতিক্রিয়া বল বা রিয়াকশন ফোর্সের সমান হতেই হবে। এইটার কোনো অন্যথা হয় চলবে না। তাহলে যদি এই যে অনুভূত ওজন বা আপাত ওজন প্রতিক্রিয়া বল রিয়াকশন ফোর্সের সমান হয়, একটা জিনিস দেখেন তো, এইখানে যাত্রীটা যেহেতু স্টেবল কন্ডিশনে আছেন, তার ওজন mg ইকুয়ালস টু mv স্কয়ার বাই আর প্লাস আর প্রাইম। এখন এই যে আর প্রাইম প্রতিক্রিয়া বল, এটাই হচ্ছে আসলে আপাত ওজন। এখন এই আর প্রাইম এইটা সমান কত দেওয়া আছে খেয়াল করেন। যাত্রী তার ওজনের অর্ধেক ওজন অনুভব করছেন না, তাহলে এই আর প্রাইম অ্যাকচুয়ালি ইকুয়ালস টু mg বাই 2। সো আমি এখানে পাশে লিখে নেই আর প্রাইম ইকুয়ালস টু mg বাই 2। তাহলে দেখেন কি পাচ্ছি, mg সমান mv স্কয়ার বাই আর প্লাস mg বাই 2 পাচ্ছি। তাহলে এখান থেকে m গুলা কেটে দেই, g সমান যেটা পাবো ভি স্কোয়ার বাই আর, এম এবং জি, এম গুলা কেটে দিচ্ছি, তাহলে ভি স্কোয়ার বাই আর প্লাস জি বাই 2। সো ভি স্কোয়ার ইকুয়ালস টু হবে জি আর ডিভাইডেড বাই 2, और ভি ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার জি আর বাই 2, এত মিটার পার সেকেন্ড। এটাই অ্যান্সার। এখন ইউনিভার্সিটিতে যেহেতু আমাদের হাতে ক্যালকুলেটর থাকবে না, সেহেতু যদি এটা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় আসে, তাহলে খুব সুন্দর মতো আমরা এটাকে এই ফরম্যাটে রেখে দিলেও ইনশাল্লাহ ফুল মার্কস পেয়ে যাব। কারণ কি, আমি সলিউশনটা করে ফেলছি, ক্যালকুলেটরে এখন মান বসালে মান চলে আসবে। এখানে একটা ছোট্ট মিস্টেক করেন না, ভুলেও না। আর ব্যাসার্ধ কিসে বসাইতে হবে? মিটারে বসাতে হবে। কেন? কারণ আমি অ্যান্সারটা মিটার পার সেকেন্ডে লিখছি। সো যদি মান বসাতে চাই, ভি এর মান যখন বসাবো জি 9.8, আর আর পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার, তার মানে 6.4 ইন্টু 10 পাওয়ার 6 মিটার ডিভাইডেড বাই 2, এই যে মিটার পার সেকেন্ড। সো মান বসাতে চাইলে এইভাবে আমরা মান বসাবো। সো এটা গেল হচ্ছে যে মহাকর্ষীয় ক্ষেত্রে আমার কতটুকু আপাত ওজন বা প্রতিক্রিয়া বল আমরা অনুভব করব, সেটার হিসাব নিকাশ। ওকে, এখন আসেন, এই যে জি এর মানের পরিবর্তনের পরে আমাদের অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারে যেটা আসবে সেটা হচ্ছে মহাকর্ষীয় বিভব, পটেনশিয়াল বা বিভব। এখন যখন আমরা মহাকর্ষীয় বিভব চিন্তা করি, ধরেন পৃথিবী পৃষ্ঠের উপরে কোনো একটা বিন্দুতে আমি মহাকর্ষীয় বিভব দেখবো এই পি বিন্দুতে। তাহলে পি বিন্দুতে মহাকর্ষীয় বিভব ভিপি ইকুয়ালস টু হবে মাইনাস জি এম ডিভাইডেড বাই ব্যাসার্ধ আর। সো ভিপি এটা হবে মাইনাস জি এম বাই আর। এখন দেখেন মহাকর্ষীয় বিভবের সংজ্ঞাটা কি ছিল? অসীম থেকে একক ভরের বস্তু মহাকর্ষীয় ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে যে কৃত কাজ, সেটাকে কি বলছিলাম? মহাকর্ষীয় বিভব বলছিলাম। এখন আমি যদি বিভব শক্তিতে যাই, বিভব শক্তি ইকুয়ালস টু ভর ইন্টু মহাকর্ষীয় বিভব। তাহলে মহাকর্ষীয় বিভব কোন বিন্দুতে যদি ওই বিন্দুতে রাখা বস্তুর ভর দ্বারা গুণ করে দেই, তাহলে আমরা অ্যাকচুয়ালি মহাকর্ষীয় বিভব থেকে বিভব শক্তি পেয়ে যাব। এখন এইটা খুব
বেশি ইম্পর্টেন্ট, এই অংশটা ইম্পর্টেন্ট, কারণ এটা থেকেই আমাদের কৃতকাজের সমীকরণগুলো আসবে, এটা থেকে আমাদের অ্যাকচুয়ালি মুক্তিবেগের সংজ্ঞাগুলো আসবে। সো আমরা অ্যাকচুয়ালি এখান থেকে একটু কৃতকাজ এবং মুক্তিবেগ এই দুইটা জিনিস একটু হিসাব করে যাব। ধরেন আপনার কোনো একটা গ্রহ আছে, এটা একটা গ্রহ, এই গ্রহের উপরে এটা একটা বিন্দু, আর এখানে একটা বিন্দু আছে, আর একটা পি বিন্দু, কিউ বিন্দু। আপনি একটা বস্তুকে পি থেকে কিউ বিন্দুতে নিতে চান, তাহলে পি হতে কিউ বিন্দুতে এম ভরের বস্তু সরাতে কৃতকাজ ডাব্লিউ ইকুয়ালস টু। এখন নর্মালি আমরা চিন্তা করি একটা বস্তুকে আমরা যখন এক বিন্দু থেকে আরেক বিন্দুতে সরাচ্ছিলাম তখন কি বিভব শক্তির পার্থক্য দেখতেছিলাম না? আমরা সবসময় আমরা কি দেখি? বিভব শক্তির পার্থক্য দেখি। এইখানেও অ্যাকচুয়ালি আমরা যদি এইভাবে চিন্তা করি, এই যে কিউ বিন্দুটা, পৃথিবীর ব্যাসার্ধ আর এবং কিউ বিন্দুর দূরত্ব পৃথিবীর পৃষ্ঠ থেকে হচ্ছে ছোট আর, তাহলে আমার ভর হচ্ছে এম, বিভব পার্থক্য কিউ বিন্দুর বিভব মাইনাস পি বিন্দুর বিভব। অন্যভাবে চিন্তা করেন, এম ইন্টু ভি কিউ, ভর ইন্টু মহাকর্ষীয় বিভব হচ্ছে বিভব শক্তি, মাইনাস এম ইন্টু ভিপি। এখান থেকে আমরা কি পাবো? কৃতকাজ পাবো। সো আমি যদি একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুকে তে কোনো বস্তুকে সরাই, তাহলে ওই দুই বিন্দুর বিভব শক্তির পরিবর্তনটাই হচ্ছে কৃতকাজ। সুতরাং এখানে এম ইন্টু ভিকিউ, এম, ভিকিউ কত? মাইনাস জিএম ডিভাইডেড বাই আর প্লাস আর, আর মাইনাস দিব মাইনাস এম ইন্টু ভিপি জিএম ডিভাইডেড বাই সিম্পলি আর। সুতরাং এখান থেকে যেটা পাবো জি এম এম বাই আর মাইনাস জি এম এম ডিভাইডেড বাই আর প্লাস আর, এটা হবে আমার অ্যাকচুয়ালি একটা বস্তুকে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে সরাতে কৃত কাজ বা বিভব শক্তির পরিবর্তন। এখন অ্যাকচুয়ালি আপনাদের ইভেন আপ টু ইঞ্জিনিয়ারিং পরীক্ষার জন্য কনসেপ্টের এইটুকু জানলেই না এনাফ। অনেক জায়গায় অনেক কিছু দেখবেন যে ফাঁপা গোলক, নিরেট গোলক, হেন তেন। আমি নিরেট গোলকের কনসেপ্টটা একটু পরে আলোচনা করব যে গোলকের ভিতরে আসলে বিভবটা কিরকম ভাবে চেঞ্জ হবে, কিন্তু আসলে ফাঁপা গোলক নিয়ে আমাদের খুব বেশি ঝামেলা যাওয়ার দরকার হয় না। ওটা চাইলে আপনারা নিজেরা নিজেদের আগ্রহে বইয়ে একটা সূত্র দেওয়া আছে, সূত্রটা পড়ে রাখতে পারেন, না পড়লেও কোনো ক্ষতি বৃদ্ধি হবে না, কারণ ওটা থেকে কোশ্চেন আসে না। এখন আসেন আমি একটু এই যে বিভব, তারপর হচ্ছে বস্তুর জি এর মানের পরিবর্তন, এখান থেকে একটা সিম্পল কোশ্চেন জেনারেট করব। সো চলেন পরের কোশ্চেনটা আমরা চলে যাব। এইটা আজকের কোশ্চেন নাম্বার হবে 5, কোশ্চেন 5। এই কোশ্চেনটা একটু মনোযোগ দিয়ে দেখবেন, এটা খুব মজার একটা প্রশ্ন এবং এটা অ্যাকচুয়ালি খুব ভালো একটা প্রশ্ন। যদিও প্রশ্নটা বুয়েট ভর্তি পরীক্ষা অলরেডি চলে আসছে, এটা ডিউ ইউ এর রিটেন পরীক্ষার জন্যও খুব ভালো একটা প্রশ্ন হতে পারে। যে 1 মিটার ব্যাসার্ধের ও 1000 কিলোগ্রাম ভরের একটি নিরেট গোলকের পৃষ্ঠ হতে 0.4 মিটার ভিতরে 1 কিলোগ্রাম ভরের একটি বিন্দু বস্তু রাখা হলে সেটি কত বল অনুভব করবে?
প্রশ্নটাকে একটু খেয়াল করে দেখেন যে আমি 1 মিটার ব্যাসার্ধের এবং 1000 কিলোগ্রাম ভরের একটা নিরেট গোলক নিচ্ছি, ফাঁপা গোলক না কিন্তু নিরেট গোলক। এটার পৃষ্ঠ হতে 0.4 মিটার ভিতরে আমরা 1 কিলোগ্রাম ভরের একটা বিন্দু বস্তু রাখবো, সেটি কত বল অনুভব করবে আমার এখন জানতে হবে। তাহলে এটাকে সলভ করতে যাই। দেখেন আমার ব্যাসার্ধটা গোলকের 1 মিটার, গোলকের ব্যাসার্ধ 1 মিটার এবং গোলকটার যে ভর বড় এম, এটা হচ্ছে 1000 কিলোগ্রাম। এখন আমি কতটুকু ভিতরে যাব, পৃষ্ঠ থেকে যে গভীরতায় যাব এই গভীরতা ছোট ডি, তাহলে ছোট ডি ইকুয়ালস টু কত হয়, ছোট ডিটা কত ডেপথে যাচ্ছি, 0.4 মিটার ডেপথে যাচ্ছি, তাহলে ছোট ডি ইকুয়ালস টু 0.4 মিটার। এখন একটা জিনিস খেয়াল করেন, আমি যদি পৃথিবীর পৃষ্ঠ থেকে ভিতরের দিকে যাই সেক্ষেত্রে জি এর মান জিডি সমান 4/3 পাই রো আর মাইনাস ডি ইন্টু জি, মনে আছে কিনা আপনাদের? পৃথিবী পৃষ্ঠ থেকে গভীরতায় গেলে জি এর মানটার যে সমীকরণটা আছে সেই সমীকরণ কিন্তু এইভাবে চেঞ্জ হয়, জিডি সমান 4/3 পাই রো আর মাইনাস ডি ইন্টু জি। এখন একটা জিনিস দেখি, আমার এইখানে বস্তুটা যে বল অনুভব করবে সেটাই কিন্তু তার ওজন। সো আমার যে অনুভূত বল এফ সমান এম ইন্টু জিডি, এই ছোট এম কত, 1 কিলোগ্রাম, আর জিডি 4/3 পাই রো, ঘনত্ব কত, রো সমান কি বস্তুর ভর কত, দেখেন রো বের করি, যে নিরেট গোলকটা আছে তার ভর 1000 কিলোগ্রাম এবং তার যে ব্যাসার্ধ আছে সেই ব্যাসার্ধ হচ্ছে 1 মিটার, তাহলে তার আয়তন 4/3 পাই আর কিউব, 1 এই যে কিলোগ্রাম পার কিউবিক মিটার, তাহলে 1000 ডিভাইডেড বাই 4/3 পাই। সুতরাং এইখানে জিডি ইকুয়ালস টু 4/3 পাই লিখলাম, এরপর রো লিখবো, রো এর মান কত, 1000 ডিভাইডেড বাই 4/3 পাই, আর মাইনাস ডি, আর হচ্ছে 1 মিটার আর ডি হচ্ছে 0.4 মিটার, তাহলে আর মাইনাস ডি সমান কত, 0.6 মিটার ইন্টু 0.6, আর জি 6.673 ইন্টু 10⁻11, এত নিউটন বল অনুভব করবে। 4/3 পাই 4/3 পাই কেটে দিলাম, তাহলে 1000 গুণন 6, 6000 ইন্টু 6.673 ইন্টু 10⁻11 নিউটন, এই পরিমাণ বল বস্তুটা অনুভব করবে। দেখছেন কত সোজা অঙ্ক। সো আপনারা না প্রশ্ন দেখে অনেক সময় ভয় পান যে এই প্রশ্নটা খুব বাজে প্রশ্ন, প্রশ্নটা বড় প্রশ্ন, অ্যাকচুয়ালি প্রশ্নগুলো খুব সহজ কোশ্চেন। সো এইটা অ্যাকচুয়ালি বুয়েট ভর্তি পরীক্ষায় প্রশ্ন ছিল 2017 সালে। প্রশ্নের আরেকটা অংশ ছিল কিন্তু ওই অংশটা আমাদের অ্যাকচুয়ালি চ্যাপ্টার, পরের চ্যাপ্টারের বিবেচ্য বিষয়, এই জন্য ওইটা আমরা পরেই করব, পরের চ্যাপ্টার না, এটা হচ্ছে পরের অংশটুকু সরল ছন্দিত স্পন্দনের অংশ, এই জন্য ওটা ওইখানেই থাকুক। তাহলে এই যে খেয়াল করেন একটা নিরেট গোলকের ভিতরে আপনি যদি যে কোনো জায়গায় অন্য একটা বস্তুকে রাখেন সেই বস্তুটা কত বল অনুভব করবে সেটা বের করা কোনো ব্যাপারই না। আগে কি বের করে নিব, জি বের করে নিব, অভিকর্ষ ত্বরণ জি বের করে সেটাকে ভর এম দ্বারা গুণ করলে আমরা পেয়ে যাব সেটা কতটুকু বল অনুভব করবে। ওকে, আমরা আগাই। এখন দেখেন মহাকর্ষীয় বিভব বের হইছে, এই বিভবটা থেকে আমরা যেখানে চলে যেতে পারি সেটা হচ্ছে মুক্তি বেগ। এসকেপ ভেলোসিটি। আমরা যখন মুক্তিবেগ পড়ব, মুক্তিবেগটা কি, ন্যূনতম যে বেগে একটা বস্তুকে ছুঁড়ে মারলে সে আর ফেরত আসবে না সেটাই মুক্তিবেগ। সো মুক্তিবেগটা ছিল ন্যূনতম যে বেগে কোনো বস্তুকে ছুঁড়ে মারা হলে বা নিক্ষেপ করা হলে
তা আর পৃথিবীতে ফেরত আসবে না। তাকে বলা হয় মুক্তিবেগ। এখন আপনারা মুক্তিবেগের ইকুয়েশন পড়ছেন, অনেকগুলো ইকুয়েশন পড়ছেন। সো ইকুয়েশন গুলো কি কি পড়ছেন? একটা পড়ছেন ভিই সমান √2gr, এটা পড়ছেন। এখন আবার এখানে √2gr পড়ছেন, আবার √2gm ডিভাইডেড বাই আর পড়ছেন। সো দুইটা ইকুয়েশন আপনারা পড়ছেন, সমস্যা নেই। এখন আমি এইখানে মুক্তিবেগ থেকে কিছু জিনিসপত্র খুব ইম্পর্টেন্ট, সেগুলো লিখে রাখবো। এক, মুক্তিবেগের কোনো দিক নেই। মানে আপনি যত কোণেই নিক্ষেপ করেন না কেন, মুক্তিবেগ সবসময় কি থাকবে? একই থাকবে। একেবারে সিম্পল কোশ্চেন, যদি আমি পৃথিবী পৃষ্ঠ থেকে কোনো একটা বস্তুকে নিক্ষেপ করি, কোশ্চেন 6, পৃথিবী পৃষ্ঠ হতে কোনো বস্তুকে 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলে তার মুক্তিবেগ কত হবে? এখন আমি যখন এটা সলভ করতে যাব, অলরেডি যেহেতু আমি বলেই দিছি মুক্তিবেগের কোনো নির্দিষ্ট দিক নেই, সেহেতু সরাসরি এখানে বলবো যে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। আমার যেহেতু মুক্তিবেগের কোনো রকম দিক নেই, এখন আমি এই মুক্তিবেগের সঙ্গে বেশ কয়েকটা জিনিসকে রিলেট করব, যে কি কি টাইপের কোশ্চেন মুক্তিবেগ থেকে হতে পারে। কিন্তু রিলেট করার আগে একটু কৃত্রিম উপগ্রহটাও পড়ে নিতে হবে আমাদের, কারণ কৃত্রিম উপগ্রহ এবং মুক্তিবেগ দুইটা মিলেও প্রশ্ন করতে পারে। সো কৃত্রিম উপগ্রহ কি ছিল? কৃত্রিম উপগ্রহের বেলায় কয়টা থিওরি আপনারা পড়ছেন? চলেন আমি থিওরিগুলো একটা একটা করে দেখিয়ে দিচ্ছি। প্রথম থিওরিটা ছিল, আপনি যখন পৃথিবী পৃষ্ঠ থেকে কোন একটা উচ্চতায় আছেন, এখানে ঘুরতেছেন পৃথিবীকে কেন্দ্র করে, আপনার একটা কেন্দ্রবিমুখী বল বাইরের দিকে কাজ করতেছে, mv² ডিভাইডেড বাই r+h, আর নিচের দিকে ওজন mgh কাজ করতেছে। দুইটা ব্যালেন্সড হলেই আপনি অ্যাকচুয়ালি ওই কক্ষপথে থাকতে পারবেন। তাহলে কক্ষপথে কৃত্রিম উপগ্রহের বেগ যেটা পাচ্ছেন v², এই যে v² কত হয় সেটা আমরা দেখতে যাই। তাহলে v², কাটাকাটি করব, gh ইন্টু r+h। এখন gh সমান হচ্ছে gm বাই r+h হোল স্কয়ার ইন্টু r+h, তার মানে v² সমান হচ্ছে gm বাই r+h। সো v সমান √gm বাই r+h। এটা ছিল কৃত্রিম উপগ্রহের কক্ষপথে বেগ। এটা হচ্ছে একটা। নেক্সট আসবো কৃত্রিম উপগ্রহের যে ভ্রমণকাল বা পর্যায়কাল, টি সমান 2πr+h, কক্ষপথের পরিধি ডিভাইডেড বাই কক্ষপথের বেগ। এটা আর যদি এখান থেকে আমরা ভি এর মানটা বসিয়ে এইচ এর জন্য সমাধান করি, এইচ ইকুয়ালস টু gmt² ডিভাইডেড বাই 4π² পাওয়ার 1/3 মাইনাস আর, এটাও আপনারা মুখস্থ করে রাখছেন। খেয়াল করেন, আমাদের এই তিনটা সমীকরণই দরকার হচ্ছে কিসের জন্য? কৃত্রিম উপগ্রহের জন্য। এখন কৃত্রিম উপগ্রহ এবং মুক্তিবেগকে রিলেট করে একটা ছোট্ট কোশ্চেন করা যেতে পারে। সেই কোশ্চেনটা হচ্ছে, ধরেন আপনার কাছে একটা কৃত্রিম উপগ্রহ আছে। কোশ্চেন 7 আমরা জেনারেট করি, এটা আপনাদের সবার জানা থাকার কথা। কোশ্চেন 7, একটি কৃত্রিম উপগ্রহের বেগ
কত গুণ করা হলে তা মহাশূন্যে বিলীন হয়ে যাবে। মানে কোনো একটা কৃত্রিম উপগ্রহের বেগ আমি কত গুণ করলে সেটা আর থাকবে না, সেটা মহাশূন্যে কি হবে, গায়েব হয়ে যাবে, এটা আমি জানতে চাই। তাহলে একটা জিনিস খেয়াল করি, আমার কৃত্রিম উপগ্রহ পৃথিবী পৃষ্ঠে নাকি একটা উচ্চতায় আছে, একটা উচ্চতায় আছে। সো কৃত্রিম উপগ্রহের জন্য যে মুক্তিবেগটা হবে এখানে আছে এইচ উচ্চতায়, এটা এইচ উচ্চতায় আছে। ভিই মুক্তিবেগ কত উচ্চতায়, এইচ উচ্চতায়, ইকুয়ালস টু √2 gm ডিভাইডেড বাই r প্লাস এইচ। আর ভি কৃত্রিম উপগ্রহের যে বেগ এইচ উচ্চতায়, ভি এইচ ইকুয়ালস টু √2 gm বাই r প্লাস এইচ। তাহলে এই যে মুক্তিবেগ এবং কৃত্রিম উপগ্রহের বেগ, এই দুইটার মধ্যে যদি তুলনা করি আমরা সিম্পলি √2 পাবো। এখন এই অ্যান্সারটার মধ্যে হচ্ছে গ্যাঞ্জাম। আমার কৃত্রিম উপগ্রহের বেগ কত গুণ করা হলে তা মহাশূন্যে বিলীন হয়ে যাবে, বেগটা তাহলে কত গুণ করা লাগবে, √2 VH। দেখেন কৃত্রিম উপগ্রহের বেগ √2 বা 1.414 গুণ করা হলে তা মহাশূন্যে বিলীন হয়ে যাবে। কিন্তু এই একই প্রশ্ন আরো অনেকভাবে করা যেতে পারে। আমি প্রশ্নটাকে ঘুরাতে শুরু করি। ধরেন যদি প্রশ্নটা করা হতো কত গুণ বেগ বাড়ানো হলে, কত গুণ বেগ বাড়ানো হবে, তাহলে দেখেন √2 - 1 গুণ বা 0.414 গুণ বেগ বাড়ানো হলে, মানে অলরেডি তো একটা বেগ আছেই, আমাকে ভিএইচ যেটা আছে এটা দেখেন, ভিএইচ কিন্তু অলরেডি আছে, এখান থেকে √2 ভিএইচ হইতে হবে, তাহলে বাড়াবো কতটুকু, √2 - 1 বা 0.414, তাহলে √2 - 1 গুণ বা 0.41 গুণ বেগ বাড়ানো হলে বা 41.4% গুণ বেগ, অ্যাকচুয়ালি 41.4% আবার গুণ বলার দরকার নাই, 41.4% বেগ বাড়ানো হলে কৃত্রিম উপগ্রহ মহাশূন্যে বিলীন হয়ে যাবে। তাহলে দেখেন কৃত্রিম উপগ্রহের সঙ্গে আমাদের মুক্তিবেগের সম্পর্কটাও কি হলো, চলে আসলো। ওকে, এরপর এখানে আপনারা পড়ছেন পার্কিং কক্ষপথ কাকে বলে, যে কৃত্রিম উপগ্রহের অ্যাকচুয়ালি পর্যায়কাল 24 ঘন্টা সেটাকে পার্কিং ভূস্থির উপগ্রহ বলে, এবং ওখান থেকে পার্কিং কক্ষপথ পড়ে আসছেন, ওইটা নিয়ে আমি আর টানাহেঁচড়ায় যাচ্ছি না। আমি লাস্ট এখানে আপনাদের কেপলারের সূত্র থেকে কি কি জিনিসপত্র থাকতে পারে সেটা আগে দেখাবো। কেপলারের সূত্র, কেপলারের 3টা সূত্র ছিল। এখন এই 3টা সূত্র থেকে আপনার অ্যাকচুয়ালি দ্বিতীয় এবং তৃতীয় সূত্র দুইটা মোস্ট ইম্পর্টেন্ট। প্রথম সূত্রে কি ছিল, উপবৃত্তাকার কক্ষপথে অ্যাকচুয়ালি বস্তুগুলা ঘোরে। দ্বিতীয় সূত্র, যে দ্বিতীয় সূত্র ছিল এটা ছিল সমান সময়ে সমান ক্ষেত্রফলে ভ্রমণ করে। আর তৃতীয় সূত্র ছিল বার্ষিক গতিতে
বা কক্ষপথে পর্যায়কালের বর্গ গড় দূরত্বের ঘনের সমানুপাতিক। এই দুইটা ছিল। এখন দেখেন আমরা এই দুইটা সূত্র থেকে কি কি টানা হেঁচড়া করতে পারি সেটা একটু দেখে নিই। ধরেন এইখানে সূর্যটা আছে কোন একটা উপবৃত্তের উপকেন্দ্রে সূর্য আছে। পৃথিবী এইখানে থাকতে পারে অথবা এইখানে থাকতে পারে। এখন যেসব জিনিসপত্র আমরা মনে রাখবো, 1 নাম্বার মনে রাখতে হবে গ্রহ নক্ষত্রের যত নিকটে থাকবে গ্রহের কক্ষপথে বেগ তত বেশি হবে। খেয়াল করেন, গ্রহ যদি নক্ষত্রের নিকটে থাকে তাহলে কক্ষপথে বেগ তত কি হবে? বেশি হবে। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার, আপনার যে দূরত্বটা আছে, ধরেন এটা দূরত্বটা r1, এখানে বেগ v1, এটা দূরত্ব r2, এখানে বেগ v2, তাহলে v1 r1 ইকুয়ালস টু v2 r2। আর 3 নাম্বার হচ্ছে আহ্নিক গতির পরিবর্তন হলেও গ্রহ ও নক্ষত্রের মধ্যবর্তী দূরত্ব অপরিবর্তিত থাকলে বার্ষিক গতি অপরিবর্তিত থাকবে। দেখেন আবার বলতেছি, আমার কোনো কারণে আহ্নিক গতির পরিবর্তন হয়ে গেছে, কিন্তু যদি গ্রহ এবং নক্ষত্রের মধ্যবর্তী দূরত্ব অপরিবর্তিত থাকে তাহলে বার্ষিক গতি অপরিবর্তিত থাকবে। এর মানে হচ্ছে, আমি একটু কোশ্চেনটাকে এইভাবে করি। দেখেন আমাদের আজকের পরের কোশ্চেনটা, এটা কোশ্চেন নাম্বার 8 হবে। পৃথিবীর হঠাৎ সংকুচিত হয়ে ব্যাসার্ধ অর্ধেক হলে বার্ষিক গতিতে কিরূপ পরিবর্তন আসবে? দেখেন আমি পৃথিবীকে সংকুচিত করে ব্যাসার্ধ অর্ধেক করে ফেলতেছি। এটা ধরেন সূর্য, এইখানে পৃথিবী ছিল আগে, এটা ছিল পৃথিবী। এখন দেখেন পৃথিবীকে আমি যতই সংকুচিত করি না কেন, কেন্দ্রদ্বয়ের যে মধ্যবর্তী দূরত্ব, এটা কি চেঞ্জ হচ্ছে? তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যদি চেঞ্জ না হয় তাহলে বার্ষিক গতির মধ্যে কোনো চেঞ্জ আসবে না। সো আপনি একটা গ্রহকে যতই সংকুচিত করেন না কেন, যতক্ষণ পর্যন্ত নক্ষত্রের কেন্দ্র থেকে গ্রহের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব চেঞ্জ না হবে ততক্ষণ পর্যন্ত বার্ষিক গতিতে কোনো পরিবর্তন আসা সম্ভবই না। সো পৃথিবী যদি সংকুচিত করেন, ব্যাসার্ধ অর্ধেক করেন, বার্ষিক গতি একই থাকবে। বার্ষিক গতি একই থাকবে। সো কেপলারের সূত্র থেকেও যা টানা হেঁচড়া করার করে ফেললাম। এইবার আসেন এই চ্যাপ্টারে একটা জিনিস আমরা একাডেমিক সময়ে পড়ি না, কারণ হচ্ছে ওই জিনিসটা একাডেমিক্যালি সিলেবাসেও নাই, কিন্তু অনেক সময় অনেক জায়গায় কোশ্চেনটা আসে। এটা হচ্ছে ভর কেন্দ্রের স্থানাঙ্ক।
মানে আমার যে সেন্ট্রয়েড আছে একটা বস্তুর সেন্ট্রয়েড বা ভর কেন্দ্র, এই ভর কেন্দ্রটা কোথায় আছে সেটা থেকে কোশ্চেন থাকে। সুতরাং আমরা এখন দেখব ভর কেন্দ্রের স্থানাঙ্ক। আমি জিনিসটা বুঝায় বলি আগে। ধরেন একটা বস্তুর ভর হচ্ছে এখানে m1 ভরের একটা বস্তু, এ আছে, এর স্থানাঙ্ক x1 y1 এ। আরেকটা বস্তুর ভর হচ্ছে m2, তার স্থানাঙ্ক x2 y2 তে। আপনাকে জিজ্ঞেস করা হলো এই যে বস্তু দুইটা আছে এদের ভর কেন্দ্রটা কোথায়, মানে সম্মিলিত অবস্থায় বস্তু দুইটা থাকলে তাদের ভর কেন্দ্রটা কোথায় হবে সেটা বের করতে বললো। তাহলে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তাহলে আমার যে ভর কেন্দ্রের অবস্থান বা স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করা হয় সেটা দেখাচ্ছি। ধরেন যদি বস্তুদ্বয়ের ভর কেন্দ্রটা এই যে বস্তুদ্বয়ের যে সংযোগ রেখা, সেই সংযোগ রেখার উপরে কোনো একটা বিন্দুতে কাজ করবে। সো ভর কেন্দ্রটা হয় কোথায়, দুইটা বস্তু থাকলে তাদের সংযোগ রেখার উপরে কোনো একটা বিন্দুতে ভর কেন্দ্রটা কাজ করে। তাহলে এইখানে m1 m2 ভরের দুইটা বস্তু আছে, তাদের ভর কেন্দ্র সংযোগ রেখার উপরে কোনো একটা বিন্দু, ধরেন পি বিন্দুতে অবস্থিত। তাহলে ভর কেন্দ্র পি বিন্দুতে আছে এবং এই পি বিন্দুর স্থানাঙ্ক অ্যাভারেজ এক্স অ্যাভারেজ ওয়াই। তাহলে অ্যাভারেজ এক্সটা আসবে কোথা থেকে, m1 x1 প্লাস m2 x2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 থেকে। আর অ্যাভারেজ ওয়াই আসে m1 y1 প্লাস m2 y2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 থেকে। আমি আপনাদেরকে জিনিসটা একেবারে জেনারেলাইজড একটা ফর্মুলা শিখিয়ে রাখবো। এই যে এটা হচ্ছে দুইটা বস্তু থাকলে, এখন দুইটার জায়গায় তিনটা চারটা পাঁচটা অসংখ্য বস্তু থাকতে পারে। অ্যাভারেজ এক্স হচ্ছে সামেশন অফ এম আই এক্স আই ডিভাইডেড বাই সামেশন অফ এম আই। এই যে দেখেন আয়ের ভ্যালু যদি 1 2 দুইটা হয়, উপরে m1 x1 প্লাস m2 x2, নিচে সামেশন অফ mi মানে m1 প্লাস m2। আর এভারেজ y হবে সামেশন অফ mi yi ডিভাইডেড বাই সামেশন অফ mi। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ভর কেন্দ্রের স্থানাঙ্ক। এখন এখান থেকে খুব সম্ভবত কোশ্চেনটা রুয়েটে ছিল, একটা এমসিকিউ কোশ্চেন ছিল, সেই এমসিকিউ কোশ্চেনটা আমি আপনাদের এখন করি। এটা আজকের দিনের অ্যাকচুয়ালি কোশ্চেন 9। ধরেন একটা সমবাহু ত্রিভুজ, একটি সমবাহু ত্রিভুজের তিনটি শীর্ষে যথাক্রমে 1 2 ও 3 কিলোগ্রাম ভরের বস্তু রাখা হলে এবং ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার হলে ভর কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। আমার একটা সমবাহু ত্রিভুজের তিনটা শীর্ষে তিনটা বস্তু রাখবো 1 2 3 কিলোগ্রাম ভরের, এবং ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 1 মিটার। তাহলে ভর কেন্দ্রের স্থানাঙ্ক কোথায় থাকবে সেটা বের করতে বলা হলো। তাহলে এটা সলভ করতে যাই। যখন সলভ করতে যাব দেখেন একটা সমবাহু ত্রিভুজ আঁকি। এটা একটা সমবাহু ত্রিভুজ। এখন আমার শুরুতেই যেটা জানতে হবে বিন্দুগুলোর স্থানাঙ্ক। তাহলে আমি যদি অরিজিন বা মূল বিন্দুতেই একে চিন্তা করি যে প্রথম বস্তুটা আছে অরিজিন বা মূল বিন্দুতে, জিনিসটা দেখেন। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক 0 0, এই বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে 1 0, কারণ বাহুর দৈর্ঘ্য 1 মিটার। এইবার এই বিন্দুর স্থানাঙ্ক কত,
খেয়াল করেন এই বিন্দুর স্থানাঙ্কটা কত সেটা কিভাবে বের করব। একটা জিনিস খেয়াল করেন, এই দৈর্ঘ্যটুকু কি 0.5 না, তাহলে হাফ। এখন এই উচ্চতা কতটুকু, এই উচ্চতাটা কিভাবে বের করব। এটা হচ্ছে 1, এটা 1, এটা হাফ। তাহলে 1 স্কোয়ার মাইনাস 1/4 ওটা রুট ওভার করতে হবে। তাহলে দেখেন এই যে উচ্চতাটা, এই উচ্চতাটাকে যদি h বলে থাকি আমরা, h ইকুয়ালস টু রুট ওভার 1 মাইনাস 1/4, তার মানে রুট ওভার 3/2 হচ্ছে এই বিন্দুর উচ্চতা। এখন আমার তিনটা বস্তু আছে, এটা হচ্ছে 1 কিলোগ্রাম ভরের, এটা হচ্ছে 2 কিলোগ্রাম ভরের, আর এটা 3 কিলোগ্রাম ভরের। তাহলে আমি m1 জানি, x1 y1 জানি, m2 জানি, x2 y2 জানি, m3 জানি, x3 y3 জানি। সুতরাং আমরা তাহলে m1 জানি 1 কিলোগ্রাম, x1 y1 এটা জানি 0 m2 2 কিলোগ্রাম, x2 y2 10, m3 3 কিলোগ্রাম, x3 y3 হাফ রুট 3/2। এখন আমাদের তাহলে ভরকেন্দ্রের স্থানাঙ্ক অ্যাভারেজ x ইকুয়ালস টু m1 x1 প্লাস m2 x2 প্লাস m3 x3 ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস m3। সুতরাং m1 হচ্ছে 1, x1 কত 0, m2 হচ্ছে কত 2, x2 কত 1, প্লাস m3 হচ্ছে 3, x3 কত হাফ, ডিভাইডেড বাই নিচে 1 যোগ 2 যোগ 3। তাহলে যেটা পাচ্ছি 2 প্লাস 3/2 মানে হচ্ছে 1.5 ডিভাইড বাই 6, তার মানে 3.5/6 হচ্ছে এক্স অক্ষ বরাবর ভরকেন্দ্রের স্থানাঙ্ক। একইভাবে ওয়াই অক্ষ বরাবরও ভরকেন্দ্রের স্থানাঙ্কটা নির্ণয় করা যায়। এইভাবে অ্যাকচুয়ালি কি করতে হয়, যদি কখনো কোথাও ভরকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে বলে, এটা দিয়ে আপনারা অবলীলায় বের করে ফেলতে পারবেন। এখন আসেন এইখানে আরেকটা সিম্পল টাইপের কোশ্চেন থাকতে পারে, এই টাইপটাও আমি বলে রাখি। এটা হচ্ছে প্রাবল্য দিয়ে। আমি কোশ্চেনটা করি, পৃথিবী ও চাঁদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব চাঁদের ব্যাসার্ধের 60 গুণ। পৃথিবী ও চাঁদের সংযোজক সরল রেখার উপর কোথায় একটি বস্তু রাখা হলে তা কোনো বল অনুভব করবে না। এখানে দেখেন কোশ্চেনটা বলতেছে কোনো বল অনুভব করবে না। অ্যাকচুয়ালি বল অনুভব না করা মানে শূন্য প্রাবল্য, জিরো ইন্টেন্সিটি বা নিউট্রাল পয়েন্ট বা নিরপেক্ষ বিন্দু। আপনি পৃথিবী এবং চাঁদের মাঝখানে সংযোজক সরলরেখার উপরে কোনো এক জায়গায় একটা বস্তু রাখতেছেন, সেটা কোনো বল অনুভব করবে না, ফোর্সটা জিরো হয়ে যাচ্ছে। ফোর্স জিরো মানে হচ্ছে ওইখানে ইন্টেন্সিটি, আপনার যে ফিল্ড ইন্টেন্সিটি বা প্রাবল্য, সেটা কি হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে। তাহলে এটা আমরা যদি সলভ করতে যাই, দেখেন পৃথিবী আছে তার মতো, চাঁদ আছে তার মতো, এদের কেন্দ্রদ্বয়ের যে মধ্যবর্তী দূরত্ব এটা চাঁদের ব্যাসার্ধের 60 গুণ। আচ্ছা এখানে বলে দেই,
পৃথিবীর ভর চাঁদের ভরের 81 গুণ। পৃথিবীর ভর চাঁদের ভরের 81 গুণ। এখন দেখেন আমরা ধরে নেই যে পৃথিবীর কেন্দ্র থেকে কোনো একটা দূরত্ব x দূরত্বে আমার এই প্রাবল্যটা শূন্য হবে, এখানে এসে প্রাবল্যটা শূন্য হবে। পৃথিবীর কেন্দ্র থেকে x দূরত্বে প্রাবল্যটা শূন্য হবে, এটা ধরে নিলাম। তাহলে এটা যদি x হয়, এই দূরত্বটা কত হবে? 60 rm - x হবে। তাহলে এইখানে দুইটা প্রাবল্য সমান হয়ে যাবে। প্রাবল্য, এখন প্রাবল্য সমান কি gm/r²? না, চাঁদ এই বস্তুটাকে এইদিকে টানতেছে আর পৃথিবীও এই বস্তুটাকে এইদিকে টানতেছে। তাহলে ই ফর চাঁদ মুন আর ই ফর আর্থ এই দুইটা সমান হয়ে গেলেই বলটা শূন্য হয়ে যাবে। ই সমান ই এম, ই ই জি এম ই ডিভাইডেড বাই, এখন এর জন্য দূরত্বটা কত? এক্স, এক্স স্কোয়ার ইকুয়ালস টু জি এম এম ডিভাইডেড বাই 60 আর এম মাইনাস এক্স হোল স্কোয়ার। এখন আর্থের যে ভর এটা চাঁদের ভরের 81 গুণ, 81 অফ এম এম ডিভাইড বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু এম এম বাই 60 আর এম মাইনাস এক্স হোল স্কোয়ার। বর্গমূল করে দেই, তাহলে 9/x ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই 60 rm মাইনাস এক্স। এখন যেহেতু বর্গমূল করে ফেললাম, বর্গমূল করার পরে আমি তাহলে যেটা পাবো 540 rm মাইনাস 9x ইকুয়ালস টু এক্স। সো এক্স এর মান পাবো আমরা 54 rm। মানে পৃথিবী থেকে চাঁদের ব্যাসার্ধের 54 গুণ দূরত্বে আমরা অ্যাকচুয়ালি প্রাবল্যটা শূন্য পাবো, বা কোনো একটা বস্তু রাখলে সেটা কি অনুভব করবে না? কোনো বল অনুভব করবে না। সো এগুলা গেল পিওর ভার্সিটি টাইপের অ্যাকচুয়ালি যে কোশ্চেনগুলা রিটেন বা এমসিকিউ মিলে হতে পারে সেগুলা। এখন আসেন এই চ্যাপ্টারে ইঞ্জিনিয়ারিং থেকে কিছু ভালো ভালো ঝামেলা করা যেতে পারে। সো চলেন আমরা ইঞ্জিনিয়ারিং থেকে কি কি ঝামেলা করা যেতে পারে সেগুলো এখন একটা একটা করে দেখি। চলেন ইঞ্জিনিয়ারিং থেকে যখন আমরা দেখব, আমি শুরুতেই একটা জিনিস দেখাবো আপনাদেরকে। প্রথম কোশ্চেন আজকের ইঞ্জিনিয়ারিং এর জন্য, কোশ্চেন 11। ধরেন পৃথিবী পৃষ্ঠ হতে 5 কিলোমিটার পার সেকেন্ড আদি বেগে একটি বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলে সেটি কত উচ্চতায় উঠবে? এটা অ্যাকচুয়ালি বুয়েট ভর্তি পরীক্ষার কোশ্চেন ছিল, অনেকে এই কোশ্চেনটার সঙ্গে পরিচিত, কিন্তু কোশ্চেনটা আমি বারবার করে একটা কারণে। একটা জিনিস দেখেন, মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারে শুধুমাত্র বেকুবরাই কৃতকাজ ইন্টিগ্রেট করে করে। মানে আমি সরাসরি বেকুব বলি তাদেরকে, কেন? তারা একটা জিনিস একটা কনসেপ্ট বুঝতেছে না, না বুঝে বেকুবামি করতেছে। আমার অ্যাডমিশন টেস্টের মূল অবজেক্টিভটা কি? যত কম সময়ে যত ইফিসিয়েন্টলি ম্যাথটা সলভ করা যায়, ইন্টিগ্রেশন করা মানে হচ্ছে আপনার টাইম বেড়ে যাওয়া। সো দেখেন এইখানে আমি একটা বস্তুকে পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরে তুলবো, এইখান থেকে এইখানে তুলবো। এখন আমি রিলেট করি, এই যে দেখেন পড়ালেখায় কিভাবে রিলেট করতে হয়। গত চ্যাপ্টারে আমরা কাজ শক্তি ক্ষমতা যখন পড়ছি, কাজ শক্তি উপপাদ্য পড়াইছি না? কৃতকাজ সমান কি? গতিশক্তির পরিবর্তন। দেখেন কৃতকাজ সমান গতিশক্তির পরিবর্তন, বুঝছেন জিনিসটা?
আমি কোনো ইন্টিগ্রেশন আনবো না, কারণ আমি জানি কৃতকাজ মানে বিভব শক্তির পার্থক্য। আমি এই যে পৃথিবীর পৃষ্ঠের উপরে আছি, এখানে আমার বিভব শক্তি হচ্ছে -gmm/r। এখন আমি এইচ উচ্চতায় যদি উঠে যাই, এইখানে আমার বিভব শক্তি হচ্ছে -gmm/r+h। তাহলে কৃতকাজ বিভব শক্তির পার্থক্য কোথায় উঠছি? -gmm/r+h। কোথা থেকে উঠছি? -gmm/r। এটাই কি গতিশক্তির পরিবর্তন না? কারণ এখানে আমার গতিশক্তি কত ছিল? 12 mv²। এখানে সে গতিশক্তি কত হয়েছে? 0। তাহলে আমি যে পরিমাণ কাজ করছি ওটা কোথা থেকে আসছে? গতিশক্তির পরিবর্তন থেকে আসছে। কাজ শক্তি উপপাদ্য ইন্টিগ্রেশন করার দরকার আছে? ইন্টিগ্রেট করতে গেলে ইকুয়েশনটা কি হবে? অনেক বড় হয়ে যাবে। সো আমরা সিম্পলি বেসিক কনসেপ্ট ইউজ করব। সো মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারে আমরা যখন কাজ বের করব, তখন আমরা ইন্টিগ্রেশনের ধারে কাছে যাবই না। কারণ কি? আমি জানি বিভব শক্তির পরিবর্তন ইকুয়ালস টু কৃতকাজ। সো কে কষ্ট করে ইন্টিগ্রেট করে? এখন তাহলে দেখেন এখানে GMM/r -GMM/r+h equals to 12 mv²। সো এখন আমার দরকার হচ্ছে এইচ এর মানটা বের করা। দেখেন আমার উদ্দেশ্য কি? কত উচ্চতায় উঠবে এইচ এর মানটা বের করা। তাহলে আমরা অ্যাকচুয়ালি এখানে এমএম গুলোকে যদি কেটে দেই, তাহলে gm/r -gm/r+h that is equals to v²/2। সো আমরা এখন এখান থেকে যদি ক্যালকুলেশনটাকে আগাতে থাকি, দেখেন কি দাঁড়ায়। gm/r+h এটা ইকুয়ালস টু gm/r -v²/2। তাহলে 2gm - v²/2r, এটা হচ্ছে gm/r+h। সো r+h সেটা হবে 2gmr / 2gm - v²। এখান থেকে h পাবো 2gmr / 2gm - v² - r। মান বসান, h এর মান পাবেন। বি ভেরি কেয়ারফুল, এখানে কিছু ভুলভাল হয়। আর এর মান কিসে বসাইতে হবে? মিটারে বসাইতে হবে। মানগুলা বসানোর সময় আর বসাইতে হবে 6.4 × 10⁶ মিটার। তারপর ভি 5 কিলোমিটার পার সেকেন্ড, 5000 মিটার পার সেকেন্ড। মানগুলা বসান। জি এর মান কত জানি? 6.673 × 10⁻11। মানগুলা বসালে আমরা কি পাবো? সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, এইচ সর্বোচ্চ কত হবে সেটা আমরা পেয়ে যাব। একটা প্রশ্ন গেল। এটা বুয়েট ভর্তি পরীক্ষায় ডিরেক্ট কোশ্চেন ছিল। এখন আসেন নেক্সট ঝামেলায় যাই, যে মহাকর্ষ অভিকর্ষে নেক্সট কি টাইপের কোশ্চেন আসতে পারে। এখন দেখেন আরেকটা কোশ্চেন, বেশ ইন্টারেস্টিং কোশ্চেন। কোশ্চেন 12। ধরেন আপনি একটা গ্রহ ও নক্ষত্রের মাঝখানের দূরত্ব জানতে চান। সো কোশ্চেন 12টাকে আমি এইভাবে বলি, আপনি যদি পর্যায়কাল জানা থাকলে তা হতে পর্যায়কাল ও গ্রহের ভর জানা থাকলে, গ্রহের ভর লাগবে। পর্যায়কাল ও গ্রহের ভর জানা থাকলে তা হতে গ্রহ ও নক্ষত্রের মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। আচ্ছা, গ্রহের ভর না, এটা হচ্ছে নক্ষত্রের ভর। ভুল বলছি। পর্যায়কাল এবং নক্ষত্রের ভর যদি জানা থাকে, তা হতে গ্রহ এবং নক্ষত্রের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করা যাবে। অথবা ভাইস ভার্সা, আপনি পর্যায়কাল জানেন, নক্ষত্রের দূরত্ব জানেন, সেখান থেকে নক্ষত্রের ভর নির্ণয় করা যাবে। সো প্রশ্নটা করি আমি। প্রশ্নটা হচ্ছে, পৃথিবী
সূর্যের চারপাশে 365 দিনে একবার ঘুরে আসে। সূর্য ও পৃথিবীর কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 1.5 মিলিয়ন কিলোমিটার হলে সূর্যের ভর কত? দেখেন, পৃথিবী সূর্যের চারপাশে 365 দিনে একবার ঘুরে আসে, এটা জানা আছে। সূর্য এবং পৃথিবীর কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 1.5 মিলিয়ন কিলোমিটার। সূর্যের ভর বের করতে হবে। এখন আমরা কিন্তু কোনো থিওরি পড়ি না, এটা রিলেটেড পড়ার দরকার নেই। দেখেন কিভাবে কনসেপ্ট ডেভেলপ করতে হয়। এটা সূর্য, এটা হচ্ছে পৃথিবী। কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর। সূর্যের ভর বড় এম, পৃথিবীর ভর ছোট এম। তাহলে দেখেন কক্ষপথে পৃথিবী ঘুরতেছে, তার মানে কেন্দ্র বিমুখী যে বল এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, ভিতরের দিকের যে বল জি এম এম ডিভাইডেড বাই আর স্কোয়ার সমান হবে। অঙ্ক শেষ। জিনিসটা খেয়াল করেন, পৃথিবী কক্ষপথে আছে। কেন কক্ষপথে আছে? তার কেন্দ্রবিমুখী যে বলটা, এই বলটা অবশ্যই সূর্য এবং পৃথিবীর আকর্ষণ বলের সমান। অঙ্ক শেষ হয়ে গেছে। সো জি এম এম বাই আর স্কোয়ার ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো, এম এম কেটে দিই, জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ারের জায়গায় শুধু আর থাকবে, শুধু আর। ওইখানে ভি স্কোয়ার, ভি সমান ওমেগা আর না, তাহলে ওমেগা স্কোয়ার আর স্কোয়ার। সো ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু জি এম বাই আর কিউব। ওমেগা সমান কত? 2 পাই বাই টি, তাহলে 4 পাই স্কোয়ার বাই টি স্কোয়ার ইকুয়ালস টু জি এম বাই আর কিউব। আমার দরকার হচ্ছে সূর্যের ভর এম। সো এম ইকুয়ালস টু হচ্ছে 4 পাই স্কোয়ার ডিভাইডেড বাই জিটি স্কোয়ার ইন্টু আর কিউব। মানগুলা বসান, আপনি সূর্যের ভর পেয়ে যাবেন। সহজ অঙ্ক। অ্যাকচুয়ালি একটা জিনিস খেয়াল করেন, এখান থেকেই না আমাদের কেপলারের তৃতীয় সূত্র আসছে। এই যে দেখেন 4 পাই স্কোয়ার জিএম, এগুলো ধ্রুব সংখ্যা, এগুলো যদি ধ্রুব সংখ্যা হয়ে যায়, টি স্কোয়ার প্রপোর্শনের টু কত হয়ে যাবে? আর কিউব হয়ে যাবে। সো এই যে তাহলে দেখেন, আমরা যদি পর্যায়কাল জানি এবং নক্ষত্রের ভর জানি, তাহলে মাঝখানের দূরত্ব যেমন বের করা যাবে, আবার দূরত্ব যদি জানি মাঝখানের এবং সেই সঙ্গে পর্যায়কাল জানি, তাহলে নক্ষত্রের ভর বের করা যাবে। ওকে, মুক্তিবেগ থেকে এখানে বেশ কিছু ঝামেলা করা যায়। সো চলেন পরের কোশ্চেনটা করবো আমি মুক্তিবেগ নিয়ে। কোশ্চেন 13, আমরা সাধারণত একটা গ্রহের জন্য মুক্তিবেগ বের করি। ধরেন এখানে আমি দুইটা বস্তু রাখবো, এখানে একটা বস্তু আছে, এই বস্তুর ভর এমন, এখানে আরেকটা বস্তু আছে, এই বস্তুর ভর এম টু। আপনাকে বললো দুইটার যে সংযোগ রেখা, এই সংযোগ রেখার যে কোনো একটা থেকে একটা দূরত্বে, এই যে মাঝখানের দূরত্ব হচ্ছে ধরেন আর, এমন ভরের গ্রহ থেকে এক্স দূরত্ব হতে যদি আপনি একটা বস্তুকে নিক্ষেপ করেন, তার মুক্তিবেগ কত হইতে হবে? সো এমন ভরের গ্রহ হতে এক্স দূরত্বে কোন বিন্দু হতে একটি বস্তুকে নিক্ষেপ করা হলে তার মুক্তিবেগ কত হবে?
এটা হচ্ছে প্রবলেম। এখন দেখেন সলিউশনটা কি। মুক্তিবেগ মানে হচ্ছে বস্তুটাকে অসীমে নিয়ে যাইতে হবে। কোথায় নিয়ে যেতে হবে? অসীমে নিয়ে যেতে হবে। তাহলে এই বিন্দুতে বস্তুটার একটা বিভব শক্তি আছে, এই যে এই বিন্দুটা পি, পি বিন্দুতে যে বিভব শক্তি সেই ভিপি ইকুয়ালস টু এম ওয়ান ভরের বস্তুর জন্য মাইনাস জি এম ওয়ান ইন্টু এম ডিভাইডেড বাই এক্স, আর এম টু ভরের বস্তুর জন্য মাইনাস জি এম টু এম ডিভাইডেড বাই আর মাইনাস এক্স। এখন বস্তুটাকে আমি নিব কোথায়? অসীমে নিব। অসীমে ভি অসীম কত? 0। তাহলে আমি অসীমে নিতে এই যে বিভব শক্তির পরিবর্তন সেটাই কৃত কাজ, আর কৃত কাজ সমান কি? গতি শক্তির পরিবর্তন। তাহলে হাফ এম ভি স্কয়ার গতি শক্তি দিয়ে আমাকে তাকে অসীমে নিতে হবে। সো কনসেপ্টটা বুঝেন। আমরা কাজ শক্তি উপপাদ্যটা অ্যাপ্লাই করতেছি, কিচ্ছু না। আমার গতি শক্তি কত দিচ্ছে? হাফ এম ভি স্কয়ার। এই গতি শক্তি দিয়ে কতটুকু কাজ করতেছি? বস্তুটাকে পি বিন্দু থেকে কোথায় নিয়ে যাচ্ছি? অসীমে নিয়ে যাচ্ছি। তাহলে হাফ এম ভি স্কয়ার সমান ভি ইনফিনিটি মাইনাস পি। ভি ইনফিনিটি অসীমে বিভব কত? 0 মাইনাস পি। মাইনাস করলে দুটাই প্লাস হয়ে যাবে অ্যাকচুয়ালি। জি এম অন এম বাই এক্স প্লাস জি এম টু এম ডিভাইডেড বাই আর মাইনাস এক্স। এম গুলাকে কাটাকাটি করি, ভি স্কোয়ার সমান 2gm1m/x প্লাস 2gm2m/r - x। সো ভি ইকুয়ালস টু রুট ওভার, ও অ্যাকচুয়ালি এম তো কাটাকাটি করে দিছি, এম ছোট এম থাকবে না। সো রুট ওভার 2g কমন নিলে m1/x প্লাস m2/r - x। দেখেন সোজা অঙ্ক, কোনো ঝামেলা নাই। সো অ্যাকচুয়ালি আমাদের মহাকর্ষ অভিকর্ষ মোটামুটি এগুলাই। যা যা কোশ্চেন আসতে পারে প্রায় সব টাইপের কোশ্চেনে আমি এখানে আপনাদের সঙ্গে ডিসকাস করে ফেললাম।